আমি দেখছি আমার পরিচিত এক ভাই গেছে, আপনি তো আছেন। শুরু করি অ্যাগেইন। আমার যে সেশন সেটা হলো যে আমরা রিভিউ এক্সপো সম্পর্কে অলরেডি আপনারা একটু শুনছেন আর কি। আমি আর নাহিদ ভাই দুজন পার্টনার। সো আমরা রিভিউ এক্সপো তৈরি করি শহীদ ভাইতে, এটাই আমাদের এক্সপিরিয়েন্স। সো এটাকে আমরা বিজনেস হিসাবে যদি চিন্তা করি তাহলে এই বিজনেসটা তৈরি করতে গিয়ে আমাদের কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সেই জিনিসটা ইনশাল্লাহ সংক্ষেপে একটু শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই বলি মানে যেটা শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে আমার কথা দ্বারা হয়তো অনেক মোটিভেশন আসবে, বিষয়টা এরকম না। এখানে হলো যে লেসন, যে চ্যালেঞ্জেসগুলো আমাদের ছিল, টুকটাক যেইটুকু ইনসাইট কভার করতে পারি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা হচ্ছে একদমই পার্সোনাল ওপিনিয়ন আর কি। সো মানে আমি এখন সামনে যা বলবো শুধু শুনবেন, যদি এটা নিতে হয় তাহলে সেটা পুরো আপনাদের ইচ্ছা বা নিজ দায়িত্বে নেবেন আর কি। মানে বলে বাসায় ট্রাই করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু আলোচনার ভিতরে যাওয়ার আগে একটু আমার পরিচয়টা আরেকটু দেই আর কি। আমাদের আমি ফাউন্ডার অ্যান্ড সিইও এট জুলস ল্যাব। এটা হলো আমরা মোটামুটি 6 বছর শেষ করে এখন 7 নম্বর বছরে আমরা অপারেট করতেছি। আমাদের অ্যারাউন্ড 20 থেকে 30 জন, মানে 25+ ইঞ্জিনিয়ার্স আছে, এবং আমাদের বেশ কিছু ব্র্যান্ড আছে প্রোডাক্টে, যেমন রিভিউ, যেটা ওয়ার্ডপ্রেসের জন্য রিভিউ সিস্টেম, এবং ক্রাউডফান্ডিং নামে আমাদের একটা স্ট্যান্ডার্ড SaaS আছে, যেটার সাথে কোনো মার্কেট প্লেসের সম্পর্ক নাই, অ্যাকচুয়ালি আছে কিছুটা ওয়ার্ডপ্রেসের সাথে। আর এছাড়া হলো লেটেস্ট যেটা, সেটা হলো রিভিউ এক্সপো। এটা হলো শহীদের জন্য আমাদের একটা প্রোডাক্ট রিভিউ অ্যাপ। সো এই এক্সপিরিয়েন্সটা কেন শেয়ার করলাম যে আমাদের যেহেতু এজেন্সি আছে, এজেন্সির থ্রুতে আমাদের আবার নিজেদের অ্যাপ ডেভেলপ করার পাশাপাশি অ্যাজ এ সার্ভিস হিসাবে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস হিসাবে করার এক্সপিরিয়েন্স আছে। টু বি এক্সাক্ট, রাইট নাও আমাদের হাতে 2টা ক্লায়েন্ট প্রজেক্ট আছে। মানে ধরেন আপনারা কেউ যদি হলো অনেক টাকা পয়সা নিয়ে আসেন, খুব ভালো আইডিয়া থাকে, জাহাঙ্গীর ভাই যেভাবে বলছে সেভাবে আইডিয়া হার্ন করা সব কিছু রেডি, এখন অ্যাপ বানাবেন, ভালো বাজেট আছে, আমাদের কাছে দিলে আমরা বানাই দিব। সো এরকম 2টা প্রজেক্ট আমাদের কাছে আছে। সো এই স্টোরিটা বলার কারণ এটা যে আমাদের ওই জায়গাতেও কিছু এক্সপিরিয়েন্স আছে, মানে অ্যাপ ডেভেলপমেন্টের আর কি। এবং আশা করি যে নাহিদ ভাইয়ের কথাই বুঝতে পারছেন, তাই না, যে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। সো একটু সামনে আগাচ্ছি। এক্স্যাক্টলি রিভিউ এক্সপো, আজকে কথা বলার যে এক্সপিরিয়েন্স সেটা আসলে রিভিউ এক্সপোর থ্রুতেই আমাদের শুরু হয়। এবং রিভিউ এক্সপোতে আমাদের এখন হলো আজকে মনে হয় এক্স্যাক্টলি 89টা রিভিউ আছে, যেটা খুবই কম, বাট আমরা জাস্ট শুরু করছি, চেষ্টা করতেছি। এবং আমাদের কম্পিউটার আছে মোটামুটি 217টা, তাই না? জাহাঙ্গীর ভাইয়ের কথায় আসছে, অন্যদের কথায়ও আসছে যে এইখানে যেটা জেনারিক অ্যাপ, সেখানে কম্পিটিশনটা অনেক হাই। সো আমরা মোটামুটি একটা পারফেক্ট উদাহরণ। কেউ যদি কখনো জেনারিক অ্যাপ নিয়ে কথা বলতে চায় যে এই জেনারিক অ্যাপ বানানো ঠিক না, অথবা বানানোর আগে সাবধানতা অবলম্বন করা উচিত, তাহলে আমরা অলওয়েজ খুব ভালো একটা উদাহরণ আর কি। কারণ আমরা যখন শুরু করি তখন 192টা কম্পিউটার ছিল। এটা দেখলাম যে এভারেজে ভাই প্রতি মানে বছরে 10টা করে আসে আর কি। এখন 217টা হয়ে গেছে আর কি। এখানে মজার বিষয় আছে, শেয়ার করবো। হ্যাঁ, মাশাআল্লাহ বলা যায় যে আসলে জাহাঙ্গীর ভাই আরেকটা জিনিস কিন্তু বলছিল, মেনশন করছিল যে ওখানে অপরচুনিটিও কিন্তু আবার অনেক বেশি। তো আমাদের ইচ্ছা আছে যে এই বছরের মধ্যে আমাদের যাতে 15-এর মধ্যে আসতে পারি, কারণ 24-এর মধ্যে আসলে প্রথম পেজে দেখা যায়। কারণ এখন আমরা আছি 40, মানে প্রতি পেজে, মানে ধরেন ক্যাটাগরি যদি হয়, একটা পেজে অ্যাপ স্টোরে একটা ক্যাটাগরিতে 24টা করে অ্যাপ দেখায়, তো আমাদের 40, তো যে কোনো সময় আমরা দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে চলে যেতে পারি। সো এই কারণে আমাদের টার্গেট হলো যে এই বছরের মধ্যে কোনোভাবে যদি 24-এর মধ্যে আসতে পারি, টার্গেট 15-এর মধ্যে আসা আর কি। আমি একটু চেষ্টা করবো কেন, মানে এটা হলে আমাদের ব্যবসা হয়ে যাবে। ওকে, এই টপিকটা জাহাঙ্গীর ভাই খুবই এক্সটেন্সিভ লেভেলে মানে কভার করে গেছে, আমি কথা বলবো না, তারপরেও একটু শেয়ার করি যে ইউজুয়ালি মানে শহীদের অ্যাপ বিজনেসে ইউজুয়ালি যেভাবে মানুষ আসতে চায়, বা হ্যাঁ আসতে চায় বলবো, সেটা হলো যে একটা আইডিয়া খুঁজে বের করা, দেন সেটা হলো মার্কেট রিসার্চ করে একটু মানে ভ্যালিডেট করা যে আমি এটা বানানো ঠিক হবে কিনা, এবং তারপরে গিয়ে বানায়। বাট এই টপিকটা আজকে জাহাঙ্গীর ভাই খুব চমৎকারভাবে মানে আলোচনা করে গেছে, যেটা খুবই রিস্কি একটা ওয়ে। রিস্কি বলতেছে এই কারণে যে ধরেন বললাম যে এটা মানে রেড ফ্ল্যাগ, কখনোই কাজ করবে না, তারপর একজন বানাই ফেললো, তখন তো বিপদ। তো এটা আসলেই রিস্কি এবং আসলেই বিপদ। রাইট ওয়েটা জাহাঙ্গীর আজকে আলোচনা করছে, আমি এটা মানে একদমই মানে ডেপথে যাব না, শুধু টপ লেভেল থেকে বলবো যে একটা প্রবলেম এনিহাউ ফাইন্ড আউট করা, এবং সেটা হলো মার্কেটের রিয়েল প্রবলেম, দেন হলো এটাকে ভ্যালিডেট করার সময় পারলে এটা পেইং কাস্টমার মানে লাইন আপে রাখা আর কি, সামহাউ যে আমি যদি এই সলিউশনটা নিয়ে আসি তাহলে প্রথম কে কিনবে, দ্বিতীয় কে কিনবে, এই রকমের হলো এই লেভেলের যদি ভ্যালিডেশন থাকে ভালো, দেন হলো ডেভেলপ করা। এটাতে আমি একদমই ভিতরে যাচ্ছি না।
এখানে একটু একটা জিনিস শেয়ার করি না, কিন্তু যেরকম জিজ্ঞেস করলেন আর কি যে এখানে ডেভেলপার কারা কারা আছেন। সো এখানে মোটামুটি অর্ধেকের মতো আমরা দেখলাম যে সরাসরি ডেভেলপমেন্টে কাজ করতেছে। বাকিরা কি বলা যায় বিজনেসে আছেন, বা আমি যদি বলি যে এখানে ডিরেক্ট অলরেডি কোনো এজেন্সি রান করতেছেন, অথবা রাইট এখানে একদম ডিরেক্ট এজেন্সি রান করতেছেন, সেটা হোক ওয়ার্ডপ্রেসের, সেটা হোক শোপিফাই, হোক এসইও মার্কেটিং, মানে এরকম কারা কারা আছেন, যে ছোট হোক বড় হোক। ওকে 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 এখানে আসলে এন্টারপ্রেনার আর সোলোপ্রেনার একটা বিষয় আসে, তাই না? এখন কিন্তু মানে সোলোপ্রেনার বিশেষ করে যারা ডেভেলপার ক্যাটাগরিতে ছিলেন আপনাদের কাছে এটা কিন্তু খুবই মুখরোচক একটা বিষয়। তো যদি আমরা চিন্তা করি যে এন্টারপ্রেনার আর সোলোপ্রেনারের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, তাই না? দেখা যাবে যে এন্টারপ্রেনার যে সে কিন্তু রিস্ক নেয়, প্রচুর রিস্ক নিতে হয়। এখানে যত উদ্যোক্তা আছে তারা প্রচন্ড রকম রিস্ক নিছে, বিভিন্ন সময় ডাউন সময় গেছে এবং তারা অনেক কষ্ট করছে, আবার ভালো সময় গেছে তখনও রিস্ক নিতে হয়েছে। সো এই রিস্কটা সোলোপ্রেনার যে তারও নিতে হয়। সেও দেখা যায় চাকরির পাশাপাশি এখানে সময় দিচ্ছে, অথবা সবকিছু বাদ দিয়ে হয়তো এন্টারপ্রেনার শুরু করছে। তারপরে দেখা যায় এন্টারপ্রেনার একটা কমন বৈশিষ্ট্য থাকতে হয় যে তার সবকিছুতে বিজনেস খুঁজতে হয়, মানে সে যে কাজটা করতেছে এটার আউটকামটা পরে ফিয়াট কারেন্সি বা মনিটরি একটা ভ্যালু থাকতে হয়, তাই না? আচ্ছা, এটা আসলে যে সোলোপ্রেনার তারও মানে সে যে কাজ করে তারও টার্গেট থাকে যে আসলে আমার এখান থেকে ফাইন্যান্সিয়াল আউটকামটা কি থাকবে। আরও যদি একটু শুনতে অন্যরকম শোনা, কমার্শিয়ালি চিন্তা করতে হয়। আর এন্টারপ্রেনার আরেকটা কাজ করে, সেটা হলো পিপল ম্যানেজ করে। তার একটা টিম থাকে, সেখানে তাদেরকে ম্যানেজ করতে হয়, পেরোল থাকে, একটা অপেক্স থাকে, অপারেশনাল একটা সেটআপ থাকে, কিন্তু সোলোপ্রেনার সবকিছু নিজে নিজে করে, তাই না? সো আমি এই টপিকটা কেন নিয়ে আসলাম, যে দেখেন আমাদের এখানে যদি 50-50 উদ্যোক্তা বা মানে অলরেডি কোনো এজেন্সি বা কোনো বিজনেস রান করতেছে, বাকি 50% যদি ডেভেলপার হয় বা ডেভেলপমেন্ট এখন আছে, মোস্ট লাইকলি যে সে হয়তো মানে এতটা মোটিভেটেড হয়ে এরকম একটা ইভেন্টে আসা, মোস্ট লাইকলি যে সে হয়তো সোলোপ্রেনার হবে, অথবা ভবিষ্যতে গিয়ে তার আসলে এন্টারপ্রেনিউরিয়াল জীবন শুরু হবে আর কি। আমি কি ঠিক বলতেছি? দুই চারজন একটু মাথা ঝুলালে সুবিধা হয় আর কি, যারা ডেভেলপার আছে। সো এইখানে এইটা একটু মাথায় রাখি, এবং আমরা অ্যাটলিস্ট নিজেরা রিয়েলাইজ করি যে আমি কি এন্টারপ্রেনার, সোলোপ্রেনার, অথবা আমি কি ভবিষ্যতে কোন দিকে যেতে চাই। এটা খুব ইম্পর্টেন্ট আর কি বিজনেসের জন্য। এনিওয়ে, আমাদের জার্নিটা একটু শেয়ার করি, মানে আমরা রিভিউ এক্সপো কেন তৈরি করলাম। সো এটা ব্যাক টু 2016-17 এই সময় নাহিদ ভাইয়ের মেনলি হলো একটা রিভিউ ইকোসিস্টেম তৈরি করার ইচ্ছা ছিল, যেখানে হলো রিভিউয়ারদের জন্য সোশ্যাল মিডিয়া থাকবে, এখানে মানে ডাটার একটা প্ল্যাটফর্ম থাকবে, এখানে মানে একটা মেসিভ একটা আমাদের পরিকল্পনা ছিল। এবং তখন আমি ভাইয়ের সাথে কানেক্টেড ছিলাম, ভাই আমার কাছে আইডিয়া শেয়ার করতো, এবং তার টিম ছিল, তখন সে মোটামুটি মানে সাইড হাসলিংয়ের মধ্যে কাজটা করতো আর কি। ওরা দেখা যাচ্ছে ওই টিমের থেকে ডেভেলপার আমাদের মেন কোম্পানিতে হায়ার করে ফেলছে, তখন ভাইয়ের পার্টনারশিপে ছিলাম না। তো দেন হলো যখন আমরা এটা নিয়ে সিরিয়াস হই অ্যাকচুয়ালি 2020-এর পরে এসে 20-21-এ যখন সিরিয়াস হয়, তখন আমরা যেটা এখানে আমাদের লেসনগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তখন আমরা যখন চিন্তা করলাম যে এখানে আমাদের অনেক বড় বড় একটা সোশ্যাল মিডিয়া, মানে কাইন্ড অফ লিঙ্কডইনের মতো রিভিউয়ারদের জন্য, তারপরে হলো কিছুটা ট্রাস্টপাইলটের মতো বিজনেস রিভিউ থাকবে, অনেকগুলো প্ল্যান আমরা করছি, এবং কিছু আইডিয়া ভ্যালিডেট হয়েছে, কিছু আর্লি স্টেজের ডেভেলপমেন্ট হয়েছে, কিছু সোশ্যাল মিডিয়া আমরা ক্যাম্পেইনও করছি, সেখানে মানুষজনকে টি শার্টও দেওয়া হয়ে গেছে, এবং এটা মানে থ্রু আউট দ্য 16, 17, 18, 19 এই সময়টা হয়েছে। যখন সিরিয়াস বিজনেসের প্রশ্ন আসে, তখন হলো গিয়ে দুইজন বসছি যে টাকা আসবে তো, এবং হলো মানে টাকার কথায় আসলে ওইটা আমরা কেউ শিওর ছিলাম না আর কি। আর মিন টাইম আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ওয়ার্ডপ্রেসে আমরা একটা রিভিউ সিস্টেম নিয়ে আসছি আর কি, রিভিউ এক্স নামে যে ব্র্যান্ডটা দেখলেন সেটা। তখন যেটা হচ্ছে রিভিউ এক্সে আমাদের আবার ওই শহীদের কিছু লোকজন এসে আমাদের কাছে প্রশ্ন করা শুরু করছে যে তুমি এটা শহীদে নিয়ে আসো, টেক মাই মানি, আমি এখনই লাইসেন্স কিনবো, এই টাইপের। তো ওই মোটিভেশনটা ছিল, আমাদের কিছু রিভিউ নিয়ে স্টাডি করার, রিসার্চ করার এক্সপিরিয়েন্স ছিল, ভালো লাগা ছিল। মানে জাহাঙ্গীর ভাই যেটা বলছেন আর কি, যে আমাদের আইডিয়া কিভাবে ভ্যালিডেট করতে হবে, আমি যেরকম রং ওয়ে রাইট ওয়ে বলার চেষ্টা করলাম, আমাদেরটা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে, ডেফিনেটলি সেটা রিকমেন্ডেড না, বাট হয়েছে আসলে। তো পরে আমরা যখন চিন্তা করলাম তাহলে রেভিনিউটা কোথা থেকে আসতে পারে, তখন দেখা গেছে যে এইখানে দাদাদের একটা ভালো মোটিভেশন কাজ করছে আর কি, যে শরীফাইতে সবাই আজকে আমরা আলোচনা করে গেছি যে এখানে মানুষজন টাকা পয়সা দিয়ে অভ্যস্ত, এরা মান্থ টু মান্থ পে করে অভ্যস্ত, তাই না? এদের চেক করতে হলেও টাকা দিতে হয় আর কি। তো ডেফিনেটলি আমরা যদি প্রোডাক্টের রিভিউটা অ্যাটলিস্ট শরীফাইতে নিয়ে আসতে পারি, সেখান থেকে যদি আমাদের হলো রেভিনিউটা আসে, তাহলে এইটা দিয়ে আমাদের যে বড় বড় জিনিসপত্র বানানোর পরিকল্পনা আছে সেই জিনিসটা আমরা রিসিভ করতে পারবো আর কি। বাট জিনিসপত্র পরে অনেক চেঞ্জ হয়ে গেছে। এইখানে আসিয়ে যে আসলে আমাদের লেসনগুলো কি, 1 নম্বর লেসন, SaaS ডেভেলপ করে এটাকে মার্কেট করা এক্সট্রিমলি টাফ, যদি না এটার সাথে অন্য কোনো মার্কেট প্লেসের সম্পর্ক থাকে,
যেমন আমার একটা SaaS আছে কিন্তু একটা ইউজার অ্যাকুইজিশন চ্যানেল আকারে আমার ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন আছে, সো ওখানে হয়তো ফ্রিতে কিছু কাজবাজ করা যায়, কিন্তু তারপরে মানে আপগ্রেড করতে আসলে আমার SaaS এ আসে বা এরকম একটা অপশন আছে। যদি না আমার শরীফের সাথে হইতে পারে, এটা সেলস ফোর্সের সাথে হইতে পারে, মানে আমি যে প্রোডাক্ট তৈরি করলাম সেই রেসপেক্টিভ মার্কেট প্লেসের সাথে যদি কোনো একটা কানেকশন থাকে তখন আমার জন্য ইউজার অ্যাকুইজিশন করাটা অনেক ইজিয়ার। আদারওয়াইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। বাংলাদেশে বসে ভাইয়ের কাছে প্রচুর ইনসাইট আছে যে আসলে SaaS মানে ডেভেলপ করে মানে লাইক 10 মিলিয়নের উপর ভ্যালুয়েশন হয়ে গেছে, এটা মানে অত্যন্ত কঠিন একটা বিষয় আর কি। সো এখানে পুরোটাই হলো মার্কেটিং এর চ্যালেঞ্জ, ডেভেলপমেন্ট এটা আসলে কোনো বিষয় না, ডেভেলপ করে ফেলানো যায়, আমরা অনেক কিছু বানাই ফেলি আর কি। সো এটা আমাদের জন্য একটা অনেক বড় লার্নিং ছিল যে SaaS অনেক ডিফিকাল্ট। এটা মানে আমরা বুঝতে পারছি কারণ আমাদের ক্রাউডফান্ডিং নামে একটা SaaS আছে, এখানে আমরা $1,00,000 উপর খরচ করে ফেলছি, তারপরে কে দেখা যায় হলো এবার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এটা আমাদের একটা লার্নিং ছিল আর কি, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এটা এমন মানে এটা আসলে রিভিউ এক্সপো থেকে শেখা না, আমাদের অন্য বিজনেস থেকে শেখা। তারপরে হলো আরেকটা জিনিস আমরা খুবই মজার জিনিস খুঁজে পাইছি, আপনার যে পরবর্তীতে যে ইনসাইট শেয়ারগুলো করার বিষয়টা, এটা আমাদের ভালো লাগছে এই কারণে যে তখন এসে মনে হয়েছে যে আপনি আমাদের মনের কথা বলতেছেন। যেমন আপনি আবুল কাশেম ভাই সকালে একটা আমাদের কম্পিউটার দেখাই দিয়েছিল যে ইউরোপ তাই না, মানে ওখানে লেখা ছিল যে 100 মিলিয়ন রেজ করছে, বাট অ্যাকচুয়ালি ভাইয়া ওরা সিরিজ এর পরে রেজ করছে এবং 230 মিলিয়ন এবং 1.4 মানে বিলিয়ন ভ্যালুয়েশনে আর কি। ওরা হচ্ছে আমাদের একটা কম্পিউটার। এবং আরেকটা কম্পিউটার আছে যে আমরা যখন মার্কেটে মানে যখন রিভিউ এক্সপো নিয়ে শহীদে আসলাম, আসার কিছুদিন আগে 110 মিলিয়ন এক্সিট দিছে। এরপরে দেখা যাচ্ছে একটা ইসরায়েলি কোম্পানি আছে, মানে যারা শহীদে কাজ করে সবাই চিনে, লুটস, এর ARR হলো অনেক আগে আপনার $1 বিলিয়ন হয়ে গেছে। আমাদের যেটা রিয়েলাইজেশন সেটা হলো ধরেন বিজনেসের সাইড থেকে যদি চিন্তা করি, এই যে আমাদের 2016, 17, 18-তে যে একটা পরিকল্পনা ছিল যে আমরা এই XYZ প্ল্যাটফর্ম তৈরি করবো, এই সব প্ল্যাটফর্ম তৈরি করার পর একটা বিজনেসের যে ফোকাস আছে মানি মেক করা, সেটা দেখা গেছে অ্যাকচুয়ালি এই মার্কেটে এই যে টপ 15 বললাম না, এই টপ 10 এর মধ্যে চলে আসলেই হয়ে যায়। মানে আমি লিটারালি এখানে লিখে রাখছি তাই না, যে জেনারেশনাল ওয়েলথ বানানো সম্ভব। আমরা যে ক্যাটাগরিতে আছি সেই ক্যাটাগরির যদি এই যে টপ 10 এর মধ্যেও যাওয়া যায়, জেনারেশনাল ওয়েলথ বানানো সম্ভব। মানে আপনার এক জেনারেশন বসে বসে এটা দিয়ে চলতে পারবে, অনেক লাক্সারিতে হয়তো না, বাট মোটামুটি চলে যেতে পারবে। এটা কিভাবে সম্ভব? এখন মানে এটা চট্টগ্রামের মানুষের জেনারেশনাল ওয়েলথ একরকম হতে পারে যে অ্যাটলিস্ট এটা 30 মিলিয়ন এক্সিট নিতে হবে, হয়তো 50 মিলিয়ন এক্সিট নিতে হবে, হোয়াট এভার দ্য নাম্বার ইউ আর থিঙ্কিং, এটা পসিবল। মানে এখন ধরেন গ্রুপস যদি হলো আপনার একটা 100% বুটস্ট্র্যাপ কোম্পানি, ও যদি এখন এক্সিটের কথা চিন্তা করে, তাই না? তারপর এই যে ভাইয়ের বন্ধু জাজ, মানে আমার একটা অনেক বড় কম্পিউটার, এটা হলো জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু, এই যে কিছুদিন পর কানাডায় যাবে, গিয়ে দেখা হবে। তো এরা যদি এখন এক্সিট নেয়, মানে এদের থেকে যারা ধরেন মানে 5th টাইম জুনিয়র, তারাও যদি এক্সিট নেয় হয়ে যাবে। মানে এক্সিটের বিষয় এটা একটা ডিফারেন্ট ডিসকাশন। মানে আমি যে কথাগুলো বলতেছি এটা প্র্যাকটিক্যাল। জাহাঙ্গীর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, দেখবে যে তার ইনবক্সে কি পরিমাণ হলো এক্সিটের ইমেইল আসে। তারা বেচতে চায় না কিন্তু আসে। আচ্ছা, তো এইটা আমাদের একটা রিয়েলাইজেশন হয়েছে যে আসলে আমরা যে আবার ব্যাক টু মানে 16, 17-এ যাই, অনেকগুলো প্ল্যাটফর্ম বানাবো, বিজনেস করবো, তারপর মানি মেক করবো, তখন এসে মনে হচ্ছে যে শহীদই যদি আমরা এখানে নাম্বার 1 হতে পারি, নাম্বার টপ 10 এর মধ্যেও থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যায়। দেন আমরা রিয়েলাইজ করে যে আসলে আমাদের স্মল মানে স্টার্ট স্মল, ছোট করে শুরু করতে হবে, রেভিনিউ জেনারেট করতে হবে। দেন এখান থেকে হলো হ্যাঁ আমরা অনেক টাকা পয়সা মেক করলাম। ধরেন আপনি এই যে এক্সিট নিয়ে, ভাই নামটা ভুলে গেলাম, সরি, আমি একটু আপনার ভাই পিছনে যাও ভাই। হ্যাঁ, এই ভদ্রলোকের কিন্তু মানে এখানে কিন্তু খুবই ট্যালেন্টেড মানুষজন আছে আর কি। হ্যাঁ, খুবই ট্যালেন্টেড মানুষজন আছে, খুবই ইয়াং মানুষ। জাওয়াদ ভাই এখানে আছে, সে ছোট ছোট টুল তৈরি করে তারপর বিক্রি করে দেয়। ভাইয়ের সাথে পরিচয় আছে কি আগে? আমি শুনছিলাম। হ্যাঁ, মানে সে ছোট ছোট টুল তৈরি করে তারপর হলো গিয়ে বিক্রি করে দেয়, ছোট ছোট এক্সিট নেয় আর কি। সো এখন আমার কাছে যদি এরকমের ছোট কিছু এক্সিটের পরে মানি থাকে, তখন কিন্তু এই যে ধরেন নাহিদ ভাই আমি 2016-তে যে জিনিস বানানোর চেষ্টা করছি, ভাই যেটা চিন্তা করছে সেই জিনিস কিন্তু বানানো সম্ভব। কারণ আমার কাছে ক্যাশ আছে। বাট আমি যদি শুরুতেই অনেক বড় কিছু চিন্তা করি, যেটা আমরা চিন্তা করতেছিলাম, এটাই আমাদের লেসন, তখন কিন্তু আমি বার্ন আউট হয়ে যাবে। তখন আমাদের পার্টনারশিপে কাজ করবে না, তখন হলো কি এনার্জি কাজ করবে না, তখন মনে হবে মার্কেটিং খারাপ, কমিউনিটি কাজে আসে না, অনেক কিছু তখন মনে হবে না, বার্ন আউট হয়ে গেছে। সো এটা আমাদের একটা মানে খুবই বড় রিয়েলাইজেশন ছিল যে আগে হলো ছোট থেকে শুরু করে ক্যাশ জেনারেট করে, হোক সেটা এক্সিট, হোক সেটাকে আরো বড় করা, বাট আমাদের আসলে ক্যাপাসিটিটা গেইন করে দেন হলো আসলে অনেক বড় কিছু করা যাবে ইনশাআল্লাহ। ওকে, একটু রিভিউ এক্সপো নিয়ে বলি আর কি, মানে আপনাদের একটু কানেক্ট করতে সুবিধা হবে আর কি। রিভিউ এক্সপোটা হলো ওই যে আরেক ভাই আছে, স্মার্ট ডাটা সফটওয়্যার আরেক ভাই আছে আর কি। এখানে কিন্তু অনেক ভালো ভালো ছবি নিয়ে কাজ করা তারাও আছে আর কি। একটু আনিজি লাগতেছে ভাইয়ের সামনে কথা বলতে আর কি। তো রিভিউ এক্সপোটা হলো আমাদের
যে শৈবী ভাই নিয়ে তো কথা হয়েছে, শৈবী ভাইয়ের যারা মার্চেন্ট আছে তাদের মানে শৈবী ভাই মার্চেন্ট কারা ই-কমার্স বিজনেসে আমরা সবাই বুঝি যে আসলে ই-কমার্স বিজনেসে যদি প্রোডাক্ট রিভিউ না থাকে, সোশ্যাল প্রুফ না থাকে, তাই না, তাহলে কিন্তু মানুষ ট্রাস্ট করবে না। আমরা এখানে একটা ডাটাও শেয়ার করা আছে যে 95% শপার্স রিড রিভিউস, মানে তারা আসলে বাইং ডিসিশনই নেয় না আর কি যে রিভিউ না করা পর্যন্ত। এবং 95% মোর দ্যান 95% পিপলই হলো বা স্টোরি হলো প্রোডাক্ট রিভিউটা থাকে, তাই না? এই কারণেই হলো এখানে কম্পিটিশনও বেশি, প্লেয়ারও বেশি। সো মার্কেট অপরচুনিটি যদি দেখি, যদি আপনার স্ট্যাটিস্টিক্স একটু বেশি আসছিল, আমার কাছে এটা ছিল যে বাই মে 2024 এখানে 2.3 মিলিয়ন অ্যাক্টিভ স্টোর আছে, এখন পর্যন্ত 6-7 মিলিয়ন টোটাল আসছে, এবার স্টোর তো অনেক বন্ধ হয়ে যায়। ওকে, আর এই যে জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু